আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মির্জাপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু দাউদ, প্রভাষক রসায়ন বিভাগ, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর টাঙ্গাইল। আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত বিশ্লেষণ অধ্যায়টির কোয়ান্টাম সংখ্যা বিষয়টি নিয়ে আলোকপাত করব। তো আমাদের এই বিষয়ে আলোচনার পর তোমরা যে সকল বিষয় ব্যাখ্যা করতে পারবে, কোয়ান্টাম সংখ্যা কি ব্যাখ্যা করতে পারবে, অরবিটাল কি ব্যাখ্যা করতে পারবে, অরবিট কি ব্যাখ্যা করতে পারবে এবং কোয়ান্টাম সংখ্যার দ্বারা ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রন ঘূর্ণনের শক্তি স্তরের বিন্যাস প্রকরণ, আকার আকৃতি ইত্যাদি ব্যাখ্যা করতে পারবে। তো আসো আমরা মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম সংখ্যা কি? একটি পরমাণু নিউক্লিয়াসের চতুর্পাশে ইলেকট্রন কতগুলি স্থির কক্ষপথ শক্তি স্তর দিয়ে যখন ঘুরে, তখন এই শক্তি স্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাসে, ত্রিমাত্রিক অবস্থানের অভিবিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষে ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য যে সংখ্যা অবতারণা করা হয় তাকেই বলা হয় কি? কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4টি। 1. প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? এই নিউক্লিয়াসের চতুর্পাশে কোন কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্পাশে পরিভ্রমণ করছে তা জানার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তো n সমান 1 হলে তাকে প্রথম শক্তি স্তর বা কে শেল বলে। এটা নিউক্লিয়াসের সবচেয়ে নিকটের স্তর, অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা n ইকুয়াল টু 1, এটাকে বলা হয় কে শেল। এটা বলা হয় n ইকুয়াল টু 2 বা l শেল। এটা n ইকুয়াল টু 3 বা m শেল।
এম শেল। তো এরকম n = 2 হলে তাকে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল বলে। n = 3 হলে তাকে তৃতীয় শক্তি স্তর বা এম শেল বলে। n = 4 হলে তাকে চতুর্থ শক্তি স্তর বা এম শেল বলে। তো এখানে প্রত্যেকটা শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করে, আর এটি আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। 2n², এখানে n সমান 1 2 3 4। তো n সমান যদি 1 হয় অর্থাৎ k শেল, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² = 2। যদি n = 2 হয় অর্থাৎ l শেল, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2² = 8। 8 = 3 হলে m শেল 2 × 3² = 18। এভাবে n = 4 হয় n শেল 2 × 4² = 32। এই 2n² এর একটি সীমাবদ্ধতা হলো যদি n এর মান 5 হয় তবুও এখানে গাণিতিকভাবে ইলেকট্রন সংখ্যা বেশি ধারণ করতে পারলেও বাস্তবে 32টির বেশি কোনোভাবেই একটি কক্ষপথে ইলেকট্রন ধারণ করতে পারে না। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটা বিষয় অবগত হলাম, শক্তি স্তর এবং পরমাণু আকার সম্পর্কেও দেখা যায়। এই n এর মান যত বাড়তে থাকে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বাড়তে থাকে এবং শক্তিও বাড়তে থাকে এবং ইলেকট্রন ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে। এরপর আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। দুই নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটি কক্ষপথ কতগুলি উপস্তর নিয়ে সাবশেল নিয়ে গঠিত তা জানা যায় যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তাকে বলা হয় কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা পরাধীন, এটি স্বাধীন নয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এটি সম্পূর্ণ n এর উপর নির্ভরশীল। n এর উপর নির্ভরশীল। l সমান n-1 পর্যন্ত 0 সহ।
অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে n minus 1 অর্থাৎ 1 minus 1 equal to 0। n যদি 2 হয় l সমান হবে n minus 1 equal to 2 minus 1 equal to 1 অর্থাৎ 0 1 দুটি। n equal to যদি 3 হয় তাহলে l সমান হবে n minus 1 equal to 3 minus 1 2 পর্যন্ত। অর্থাৎ 0 1 2। এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা আরেকভাবে বলতে পারি n ততটি n যততম, অর্থাৎ n একতম n একটি যার মান হচ্ছে 0, n দুইতম l এর মান হচ্ছে 2টি 0 1। এখানে একটি উপস্তর এখানে 2টি উপস্তর, এখানে 3টি উপস্তর। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যততম সহকারী কোয়ান্টাম সংখ্যা মান ততটি। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এদের মান হবে একটি যার মান হলো 0। n দুইতম তার দুটি মান 0 1। এর মান 3 হলে এর মান 2 পর্যন্ত, অর্থাৎ 3টি 0 1 2। তো যদি এর মান 0 হয় তাহলে সেই উপস্তরের নামটি হবে s। যদি এর মান 1 হয় তাহলে সেই উপস্তরের নামটি হবে t। অর্থাৎ l ইকুয়াল টু 0 হলে উপস্তর কি বলা হবে s। l এর মান যদি 1 হয় উপস্তর হবে t, l এর মান 2 হলে উপস্তর হবে d, l এর মান 3 হলে উপস্তর হবে f। 7 থেকে s নেওয়া হয়েছে, প্রিন্সিপাল থেকে p নেওয়া হয়েছে, ডিফিউজ থেকে d নেওয়া হয়েছে এবং ফান্ডামেন্টাল থেকে f নেওয়া হয়েছে। তো এটি হচ্ছে উপস্তর। তার মানে এই n সমান 1 হলে তাকে বলা হয় কে শেল। এই কে শেল একটি উপস্তর নিয়ে গঠিত যেটি হলো s। এই n সমান 2 হলে সেটা হচ্ছে l শেল। এই l শেলে দুটি উপস্তর নিয়ে গঠিত, একটি হচ্ছে 0 অর্থাৎ s, অপরটি হচ্ছে 1 p। তাহলে এই l শক্তি স্তরটি দুটি উপস্তর নিয়ে গঠিত s p। আর n এর মান 3 হলে এটাকে বলা হয় m শেল। তো n এর মান যখন 3 হবে তখন 3টি উপস্তর নিয়ে গঠিত, অর্থাৎ n এর মান হবে 0 1 2। আর এই উপস্তরগুলি হবে s p d। এরকম ভাবে যদি n এর মান 4 হয় তাহলে
সেটি হবে n শেল এবং ওই n শেলটি হবে চারটি উপস্তর নিয়ে গঠিত s p d f। এভাবে আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটি কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট কতগুলি উপস্তর নিয়ে গঠিত হয় তা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মাধ্যমে নির্ণয় করতে পারি। এরপর আমরা আলোচনা করব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা পরমাণুটা আমরা দেখেছি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন বিভিন্ন নির্দিষ্ট স্থির বিশিষ্ট কক্ষপথে পরিভ্রমণরত অবস্থায় থাকে। তো ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট আর প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট বিধায় এরা প্রথমে এই ইলেকট্রন ঘূর্ণনের মাধ্যমে একটি বৈদ্যুতিক ক্ষেত্র ক্রিয়েট করে সৃষ্টি করে, তারপর তারা চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি করে। ফলে এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই ইলেকট্রন এর সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সাবশেল বা উপস্তরগুলি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কতগুলি ওরিয়েন্টেশন হতে পারে, অভিবিন্যাস হতে পারে। আর এই অভিবিন্যাসকে জানার জন্য যে সংখ্যা অবতারণ করা হয় তাকে বলা হয় কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ঘূর্ণনের উপস্তরগুলি দ্বিমাত্রিক দিক বিন্যাসে কিভাবে ওরিয়েন্টেশন হতে পারে অর্থাৎ কতভাবে অভিবিন্যাসিত হতে পারে তা জানা যায় যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একে m দ্বারা প্রকাশ করা হয়। এই m পরাধীন, এটিও স্বাধীন নয়। এই m এর মান l এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ m এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর নির্ভর করে। তো l এর মান হবে m ইকুয়াল টু প্লাস মাইনাস l, অর্থাৎ প্লাস l 0 মাইনাস l। তো আমরা যদি এটা কিভাবে দেখাই, 0 এটা হলো প্লাস l, এটা হচ্ছে মাইনাস l। m এর মানটা হবে এই l এর মানের উপর নির্ভরশীল। আর এখান থেকে আমরা অরবিটালের সংখ্যা নির্ণয় করতে পারব। তাহলে আসো আমরা একটা বিষয় আমাদের জানা দরকার, অরবিট এবং অরবিটাল। একটি হচ্ছে অরবিট, এই নিউক্লিয়াসের চতুর্পাশে নির্দিষ্ট কক্ষপথে স্থির শক্তি বিশিষ্ট যে কক্ষপথগুলি আছে, শক্তি স্তর আছে, এদের বলা হয় কি অরবিট। আর অরবিটাল হচ্ছে এই কক্ষপথের মধ্যে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম, ওই অঞ্চলটিকে বলা হয় কি অরবিটাল। তো আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে অরবিটালের সংখ্যা নির্ণয় করতে পারব। তো যখন n এর মান 1 হয় তখন l এর মান 1, তখন যখন n equal to 1 তখন l এর মান 1, m এর মান এটা হবে 0, এটা হবে 0।
যদি n ইকুয়াল টু 2 হয় তখন l এর মান হবে 0, l এর মান হবে 1, তখন m এর মান হবে 0, m এর মান হবে +1 0 -1। আবার যখন n ইকুয়াল টু 3 হবে তখন l এর মান হবে 0 1 2, তখন m এর মান 0 +1 0 -1 +2 +1 0 -1 -2। এভাবে এই m এর মানটি l এর মানের উপর নির্ভর করে। তো এখান থেকে আমরা এভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারি। আর এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। এখানে n এর মান যখন 1, l এর মান 0, m এর মান 0, তখন এখানে অরবিটালের সংখ্যা হচ্ছে একটি, আর এখানেও l এর মান যখন 0, m এর মান 0, তখন এখানে অরবিটাল সংখ্যা একটি। যখন l এর মান 1, m এর মান +1 0 -1, তখন অরবিটাল সংখ্যা তিনটি। আবার যখন l এর মান 0, m এর মান 0, তখন একটি। যখন l এর মান 1, m এর মান 3টি অরবিটাল। l এর মান যখন 2, তখন m এর মান 5টি। যখন l এর মান 0, তখন তাকে বলা হয় s উপস্তর। l এর মান যখন 0, তখন এটা s উপস্তর। l এর মান যখন 1, তখন সেটা p উপস্তর। l এর মান 0 হলে s উপস্তর, 1 হলে p উপস্তর, 2 হলে d উপস্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি n এর মান 1 হলে k শেল। এই k শেলটি একটি উপস্তর নিয়ে গঠিত, যা হলো নাম হলো s, এবং তার মধ্যে একটি অরবিটাল বিদ্যমান। আবার n যখন n এর মান 2, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন 2, তখন তাকে বলা হয় দ্বিতীয় শক্তি স্তর বা কক্ষপথ বা এর শেল। এই এর শেলটি দুইটি উপস্তর নিয়ে গঠিত, s ও p। আবার s উপস্তরটি একটি অরবিটাল নিয়ে গঠিত, এবং p অরবিটাল উপস্তরটি তিনটি অরবিটাল নিয়ে গঠিত। এখানে দেখা যাচ্ছে এই m এর মান l এর মানের উপর নির্ভর করে। যদি m এর মান যতটি হয় উপস্তরের ভিতরে ততগুলি অরবিটাল পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় কক্ষপথে দুটি উপস্তর আছে এবং 4টি অরবিটাল আছে। এখানে মোট অরবিটাল সংখ্যা 4টি, এইখানে একটি, এখানে 9টি। যখন n = 3, অর্থাৎ তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তর বা m শেল, এই m শেলটি 3টি উপস্তর নিয়ে গঠিত, s p d। আবার s একটি অরবিটাল নিয়ে গঠিত, p 3টি অরবিটাল নিয়ে গঠিত, d 5টি অরবিটাল নিয়ে গঠিত, যাদের মান এখানে দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে k শেলের ভিতরে মাত্র একটি উপস্তর ও একটি অরবিটাল, m শেল বা দ্বিতীয় কক্ষপথে দুটি উপস্তর, 4টি
অরবিটাল n এর মান 3 অর্থাৎ তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তর বা m শেলটি তিনটি উপস্তর নিয়ে গঠিত s p d এবং এই তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তরটি মোট 9টি অরবিটাল নিয়ে গঠিত। এভাবে আমরা ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার দ্বারা একটি উপস্তর কতগুলি অরবিটাল নিয়ে গঠিত তা জানতে পারি। এরপর আমরা দেখব স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্পাশে ঘোরার সময় নিজ অক্ষের চতুর্পাশে ঘুরে, অর্থাৎ একটি ইলেকট্রনের ভিতরে দুই ধরনের ঘূর্ণন পাওয়া যায়। একটি হচ্ছে নিউক্লিয়াসের চতুর্পাশে, আর একটা হচ্ছে নিজ অক্ষে। একটি ইলেকট্রন এভাবে ঘুরতে পারে, আবার এভাবে ঘুরতে পারে। তো যখন একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্পাশে নিজ অক্ষে ঘুরে, তখন হয় ঘড়ির কাঁটার দিকে পরিভ্রমণ করে বা ঘুরে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের দিক প্রকাশ করে সেই কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে s দ্বারা প্রকাশ করা হয়। s স্বাধীন, এটা কারো উপর নির্ভর করে না। s এর মান +½ অথবা -½ অর্থাৎ ইলেকট্রনটি যদি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে তাকে বলা হয় +½ আর যদি বিপরীত দিকে ঘুরে তাহলে তাকে বলা হয় -½ এভাবে আমরা এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটি ইলেকট্রনকে শনাক্তকরণ করতে পারি। অর্থাৎ এই চারটি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো পরমাণুতে একটি ইলেকট্রন কোন কক্ষপথে বা শক্তি স্তরে কোন উপস্তরে, এই উপস্তরগুলির কতকভাবে অভিবিন্যাসিত হতে পারে এবং ইলেকট্রনটি নিজ অক্ষে কোন দিকে পরিভ্রমণ করতেছে তা নির্ণয় করা যায়। এখন আমরা বিষয়গুলি চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি 0 হয় n এর মান, তাহলে n এর মান 1 হলে l এর মান হবে 0। এটাকে আমরা যদি এভাবে দেখাই, n equal to 2 n equal to 3 n equal to 4
তাহলে এখান থেকে এটা l = 0, এটা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, l এর মান 0, l এর মান 1। এটাকে আমরা এভাবে বিভক্ত করে লিখতে পারি, l এর মান 0, 1, 2। l এর মান 0, 1, 2, 3। তাহলে l এর মান 0 হলে এটি s উপস্তর, l এর মান 0 হলে s উপস্তর, এটা p, এটা s, এটা p, এটা d, এটা s, এটা p, d, f। আর n = 1 হলে এটাকে k শেল বলা হয়, এটাকে l শেল, এটা m শেল, এটা n শেল। তো এটাকে যদি আমরা একটি স্তর বলি, এই n শেলটি 4টি উপস্তর নিয়ে গঠিত, s, p, d, f। m শেলটি 3টি, s, p, d। l শেলটি 2টি, s, p। k শেলটি 1টি, s। এখন প্রত্যেকটা কক্ষপথেই s আছে। এটাকে শনাক্ত করার জন্য এই প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলি প্রথমে সামনে দিয়ে দেওয়া হয়। যেমন এটাকে 1 দিলে আমরা বুঝতে পারি এটা প্রথম কক্ষপথের সাবশেল, এখানে 2 দেই দ্বিতীয় কক্ষপথের, এখানে যদি 3 দেই তাহলে তৃতীয় কক্ষপথের সাবশেল, এখানে যদি 4 দেই তাহলে চতুর্থ কক্ষপথের সাবশেল। এখান থেকে এই সাবশেলের উপরে যে সংখ্যাগুলি, পূর্বে যে সংখ্যাগুলি বসে, এই সংখ্যাগুলি দ্বারা আমরা শেলের সংখ্যা বুঝতে পারি। যেমন এখানে 1 থাকার কারণে এটা আমরা বুঝতে পারি প্রথম কক্ষপথের সাবশেল বা উপস্তর। এখানে 2 থাকার কারণে এটা আমরা বুঝতে পারি দ্বিতীয় কক্ষপথের উপস্তর বা সাবশেল। এখানে 3 থাকার কারণে আমরা বুঝতে পারি যে তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তরের সাবশেল বা উপস্তর। এরকম 4 থাকার কারণে আমরা বুঝতে পারি যে এই সাবশেলগুলি চতুর্থ কক্ষপথ বা শক্তি স্তরের। এভাবে আমরা বুঝতে পারি। ঠিক এরকম ভাবে আমাদের এই উপস্তরগুলি থেকে আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও বের করা যায়। যেমন এখানে l = 1, এখানে m = 0, এটাও m = 0। এখানে 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হলো m এর মান -1, m এর মান 0, m এর মান +1। এখানে যে কোনো m এর একটি নির্দিষ্ট মান হবে। এই নিচেরটাই যে m = -1 হবে এবং ঠিক নয়, এটা আমি +1 লিখতে পারি, এটাকে -1 ও লিখতে পারি, এটাকে 0 লিখতে পারি, কিন্তু প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট মান থাকবে। তো এটা m = 0, এখানে m = -1, m = 0, m = +1। অনুরূপভাবে এটাকে আমরা এভাবে দেখাইতে পারি। অর্থাৎ এই d উপস্তরটি 5টি অরবিটাল নিয়ে গঠিত হয়।
এখানে l এর মান -2, l এর মান -1, l এর মান 0, l এর মান 1, l এর মান 2। এভাবে এটাকে আমরা দেখাতে পারি। এখানে m এর মান হবে m এর মান -3, m এর মান -2, m = -1, m = 0, m = 1, m = 2, m = 3। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে S একভাবে বিন্যাসিত হতে পারে। প্রত্যেক ক্ষেত্রে S একভাবে শূন্য মানে একভাবে বিন্যাসিত হতে পেরেছে, কিন্তু এর মান যখন 1 হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে 3 ভাবে বিন্যাসিত হতে পেরেছে। আবার যখন n এর মান 2 হয়েছে তখন এটি চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিন্যাসিত হতে পেরেছে 5 ভাবে। তো এখানে এই m এর মান থেকে আমরা অরবিটালের সংখ্যা বের করতে পারি। এখানে অরবিটালের সংখ্যা 1টি, এখানে 1টি, এখানে 3টি, এখানে 1টি, এখানে 3টি, এখানে 5টি। এভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা প্রত্যেকটা উপস্তরের ভিতরে কতগুলি অরবিটাল নিয়ে গঠিত তা বের করতে পারি। আবার এখান থেকে একটি স্তর কতগুলি অরবিটাল নিয়ে গঠিত তাও বের করতে পারি। যেমন k শেল একটি উপস্তর এবং একটি অরবিটাল নিয়ে গঠিত, l শেল দুইটি উপস্তর sp অর্থাৎ 2s to p, মোট 4টি অরবিটাল নিয়ে গঠিত। এখানে m শেল 3টি উপস্তর s p d এবং অরবিটালের সংখ্যা হচ্ছে 9টি। এভাবে প্রত্যেকটা অরবিটাল আবার সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করতে পারি। যদি আমরা এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দেখি তাহলে এই ক্ষেত্রে s এর মান হবে +12 বা -12। এটার ক্ষেত্রে +12 বা -12। এখানে তৃতীয় ক্ষেত্রে দেখাতে হবে এখানেও s = +12 -12, এখানে +12 -12, +12 -12। এভাবে প্রত্যেকটা অরবিটালের জন্য একটি ইলেকট্রনের 2টি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যাবে, একটি +12 একটি -12। এভাবে যদি আমরা একটি কোয়ান্টাম, এই 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা দেখতে পারি, বুঝতে পারি যে একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে, কোন উপস্তরে এবং এই উপস্তরটা কতভাবে অবিন্যাসিত হতে পারে এবং ইলেকট্রনটি নিজ অক্ষে ঘূর্ণন করছে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। এভাবে আমরা এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে একটি ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে পারি। তো এভাবে আমরা
একটি কক্ষপথের যেমন ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে পারি, ঘূর্ণনের দিক নির্ণয় করতে পারি, ঠিক এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা একটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও নির্ণয় করতে পারি। তো একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যেখানে অরবিটালের সংখ্যা হচ্ছে একটা, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, কারণ কে শেলে মাত্র একটি অরবিটাল থাকে আর একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে এই কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 2টি। আবার n = 2 হলে l শেল, এখানে মোট অরবিটালের সংখ্যা হচ্ছে 4টি। m এর মান এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 টা, টোটাল অরবিটালের সংখ্যা হচ্ছে 4টা। অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এখানে যদি আমরা একটা অরবিটাল 2টি ইলেকট্রন ধারণ করে তাহলে এভাবে নির্ণয় করতে পারি। m = যখন 3 অর্থাৎ m শেপ, তখন মোট অরবিটালের সংখ্যা হচ্ছে 9টি। এখানে 9টি। দুটি করে ইলেকট্রন ধারণ করলে 18টি ইলেকট্রন ধারণ করতে পারে। আবার n = যখন 4, তখন অরবিটালের সংখ্যা হচ্ছে 16টি। এই 16টির মধ্যে 2টি করে ইলেকট্রন ধারণ করলে 32টি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে আমরা এইভাবে একটি পরমাণুতে কতগুলি কক্ষপথ, এই কক্ষপথগুলি কতগুলি উপস্তর, এই উপস্তরগুলি কতভাবে বিন্যস্ত হতে পারে, এই একটি কক্ষপথের ভিতরে কতগুলি মোট অরবিটাল থাকে আর কতগুলি উপস্তর থাকে, এটির মাধ্যমে আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও নির্ণয় করতে পারি। তো আশা করি আজকের আমার এই আলোচনার দ্বারা তোমরা পরমাণুতে ইলেকট্রনের অবস্থান, ইলেকট্রন পরমাণুতে কোন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে তা তোমরা নির্ণয় করতে পারবে এবং ওই কক্ষপথগুলি বা শক্তি স্তরগুলি কতগুলি উপস্তর নিয়ে গঠিত তা নির্দেশ করতে পারবে এবং ত্রিমাত্রিক দিক বিন্যাসে কতভাবে অবিন্যস্ত হতে পারে এবং প্রত্যেকটা কক্ষপথের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারবে, উপস্তরের প্রত্যেকটা উপস্তরের অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারবে। এর মাধ্যমে তোমরা একটি অরবিটালে কতগুলি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে তা ব্যাখ্যা করতে পারবে। তো আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই কলেজের এই ইউটিউব চ্যানেলটি মির্জাপুর গভর্নমেন্ট কলেজকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। এই প্রত্যাশা রেখে আবার তোমাদের সাথে দেখা হবে। এই কথাগুলো নিয়ে আমি আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।